আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ১২০ পৃষ্ঠার চতুর্থ পরিচ্ছেদ প্রবন্ধ। প্রবন্ধটির নাম হচ্ছে আমাদের লোকশিল্প, লিখেছেন কামরুল হাসান। চলো আমরা এর নমুনা ছকগুলো দেখে নিই। ১২৪ পৃষ্ঠা শব্দের অর্থগুলো জেনে নিই। অনায়াসে অত সহজে, অপরিহার্য মানে আবশ্যিক, অমূল্য অত মূল্য দিয়ে বিচার করা যায় না। ঐতিহ্য অতীতকালের গৌরবের বস্তু, খোদাই করা অত খুঁচিয়ে খুঁচিয়ে আঁকা, ঘোড়া অত কলসি, জীবন গাথা অত জীবনের গল্প, টেকসই অত মজবুত, টোপর অত মাথার মুকুট, ঠিলা অর্থ মাটির কলসি, দারিদ্র অত গরিব অবস্থা, নিবিড় অত ঘনিষ্ঠ, পণ্য অত বিক্রয় করা যায় এমন জিনিস। প্রতীকধর্মী অর্থ যা অন্য কোনো বিষয়কে ইঙ্গিত করে। ফরমাশকারী অর্থ যিনি আদেশ করেন। মৌসুম অর্থ কালবা ঋতু। রেওয়াজ অর্থ প্রচলন। লোকশিল্প অর্থ হাতে তৈরি শিল্প সামগ্রী। শহরতলি অর্থ শহরের কাছাকাছি এলাকা। সংরক্ষণ অর্থ রক্ষা করা। সম্প্রসারণ অর্থ প্রসারিত করা। সহজাত অর্থ স্বাভাবিক। সানকি অর্থ মাটির থালা। সুপরিকল্পিত অর্থ ভালোভাবে পরিকল্পনা করা। সুরুচিপূর্ণ অর্থ রুচিশীল। সৌন্দর্যপ্রিয়তা অর্থ সৌন্দর্যের প্রতি ভালোবাসা। হস্তচালিত অর্থ হাতে চালানো। প্রবন্ধ বুঝে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে দলে ভাগ হও। আমাদের লোকশিল্প প্রবন্ধ কি বলা হয়েছে তা দলে দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্যই এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগে দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। ১ নম্বর হচ্ছে খ্যাতিমান চিত্রশিল্পী কামরুল হাসান কী নামে পরিচিত? চিত্রশিল্পী হচ্ছে কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান নামে পরিচিত। আমাদের লোকশিল্প প্রবন্ধটি কামরুল হাসানের কোন বই থেকে নেওয়া হয়েছে? আমাদের লোকশিল্প প্রবন্ধটি কামরুল হাসান আমাদের লোককৃষ্টি বই থেকে নেওয়া হয়েছে। কুটির শিল্পের মাধ্যমে তৈরি জিনিসগুলো শিল্প গুণ বিচারে কিসের মাধ্যমে গণ্য হয়? কুটির শিল্পের মাধ্যমে তৈরি জিনিসগুলো শিল্পী গুণ বিচারে লোকশিল্পের মাধ্যমে গণ্য হয়। এদেশে তাঁতশিল্পে কোন বস্তুটি এলাকা জুড়ে এককালের দুনিয়া জুড়ে প্রবল আলোড়ন তুলছিল? এদেশে তাঁতশিল্পে ঢাকাই মসলিন এককালে দুনিয়া জুড়ে প্রবল আলোড়ন তুলছিল। ঢাকাই মসলিন কোন বাদশাদের বিলাসের বস্তু ছিল? মুঘল বাদশাদের। ঢাকাই মসলিন কারা তৈরি করতেন? ঢাকাই মসলিন ঢাকার অদূরের ডেমলা এলাকার তাঁতিরা তৈরি করতেন। এক একটা নকশি কাঁথা সেলাই করতে কত সময় লাগত? কমপক্ষে ৬ মাস সময় লাগত। নারায়ণগঞ্জের কোন গ্রামে জামদানি কারিগরদের বসবাস? নারায়ণগঞ্জের নওপাড়া গ্রামে জামদানি কারিগরদের বসবাস। ৯ এককালে বাংলাদেশের গ্রামে গ্রামে কিসের বাসনপত্র প্রচলিত ছিল? এককালে বাংলাদেশের গ্রামে গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র প্রচলিত ছিল। কিসের ঐতিহ্য এদেশের বহু যুগে? পোড়ামাটি কাগজের তৈরি এদেশের বহু যুগের ঐতিহ্য এদেশের বহু যুগের। ১১ এদেশের লোকশিল্প এক অতুলনীয় নিদর্শন কি? এদেশের লোকশিল্পের এক অতুলনীয় নিদর্শন হচ্ছে নকশাদার ইট। ঢাকার নবাব পরিবার শীতলপাটির দক্ষ কারিগরদের দিয়ে কি তৈরি করেছিলেন? ঢাকায় নবাব পরিবার শীতলপাটির দক্ষ কারিগরদের দিয়ে হাতির দাঁতের শীতলপাটি তৈরি করেছিলেন। কোন শিল্পের শীতলপাটি? কোন অঞ্চলের শীতলপাটি সকলের কাছে পরিচিত? সিলেট অঞ্চলের শীতলপাটি সকলের কাছে পরিচিত। হাতির দাঁতের শীতলপাটি কোথায় সংরক্ষিত আছে? হাতির দাঁতের শীতলপাটি ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে। ১৫ কোনটি আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে? কাপড়ের পুতুল আমাদের দেশে ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে।
লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব কাদের? লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। ঐতিহ্য মানে কি? ঐতিহ্য মানে অতীতকালের গৌরবের বস্তু। গদ্য ভাষায় কোন বিষয়ে সুবিন্যাস আলোচনাকে কি বলে? গদ্য ভাষায় কোনো বিষয়ে সুবিন্যাস আলোচনাকে প্রবন্ধ বলে। অনেক অনুচ্ছেদ বিভক্ত থাকে, শেষে অনুচ্ছেদ লেখকের মতামত ও সিদ্ধান্ত থাকে কিসে? অনেক অনুচ্ছেদ বিভক্ত থাকে, শেষে অনুচ্ছেদের লেখকের মতামত ও সিদ্ধান্ত বিভক্ত থাকে প্রবন্ধে। যারা প্রবন্ধ লেখেন তাদেরকে কি বলে? যারা প্রবন্ধ লেখেন তাদেরকে প্রাবন্ধিক বলে। এবার আমরা নিচের অংশে বলি ও লিখি অংশটি দেখব। আমাদের লোকশিল্প প্রবন্ধটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। এই 125 পৃষ্ঠার নমুনা ছকের উত্তরটি আমরা এখন দেখব। আমাদের লোকশিল্প। আমাদের লোকশিল্প প্রবন্ধের লেখক বাংলাদেশের লোকশিল্প ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় পাওয়া যায়। আমাদের নিজ ব্যবহার্য অনেক জিনিসই কুটির শিল্পের ওপর নির্ভরশীল। তাহলে আমাদের নিজ ব্যবহার্য অনেক জিনিসই কিসের ওপর নির্ভরশীল? কুটির শিল্পের ওপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারের এ ধরনের শিল্পকে লোকশিল্পের মাধ্যমে গণনা করা হয়। আগে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তা অত্যন্ত উন্নত মানের ছিল। ঢাকায় মসলিন সেগুলো অন্যতম। ঢাকায় মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি সেই স্থানে অধিকারী করেছেন। বর্তমান জামদানি শাড়ি ভুবন বিখ্যাত এবং তাদের গৌরবের বস্তু। নকশিকাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এই শিল্প আজ বিলুপ্ত প্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকে মেয়েরা নিজেদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের ফোঁড়ের মধ্যে লুকিয়ে থাকে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, জীবনগাথা। আমাদের দেশে কুমোরপাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকেন। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়েন। খুলনা মাদুর ও সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। এবার আমরা 126 পৃষ্ঠার প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি। এই পরিচ্ছেদে একটি প্রবন্ধ পরিচয়। প্রবন্ধে সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। নিচে প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলোর বোঝার চেষ্টা করো। চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। 1. পরপর 2 লাইনের শেষে কি মিল আছে? শব্দ মিল আছে? না, পরপর 2 লাইনে কোনো শব্দ মিল নেই। শব্দ মিল থাকে হচ্ছে কবিতার ক্ষেত্রে, গদ্য প্রবন্ধর ক্ষেত্রে কোনো মিল থাকে না। 2 হচ্ছে হাতে তালি দিয়ে দিয়ে কি পড়া যায়? না, হাতে তালি দিয়ে পড়া যায় না। লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? না। লাইনগুলো কি সুর করে পড়া যায়? না। এটি কি পদ্য ভাষায় লেখা? না। এটি গদ্য ভাষায় লেখা? এটি গদ্য ভাষায় লেখা। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? না, এর মধ্যে কোনো কাহিনী নেই। এর মধ্যে কি চরিত্র আছে? না, এর মধ্যে কোনো চরিত্র নেই। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? হ্যাঁ, এখানে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা হয়? হ্যাঁ, এটি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা হয়। এর মধ্যে কি কোনো সংলাপ আছে? না, এর মধ্যে কোনো সংলাপ নেই। এটি কি অভিনয় করা যায়? না, এটি অভিনয় করা যায় না। প্রবন্ধ কি? গদ্য ভাষায় কোনো বিষয়ে সুবিন্যস্ত আলোচনাকে প্রবন্ধ বলে। তাহলে প্রবন্ধ কাকে বলে? গদ্য ভাষায় কোনো বিষয়ে সুবিন্যস্ত আলোচনাকে প্রবন্ধ বলে। প্রবন্ধ অনেক রকমের হয়, যেমন বিবরণমূলক প্রবন্ধ, তথ্যমূলক প্রবন্ধ, বিশ্লেষণমূলক প্রবন্ধ। তাহলে প্রবন্ধ কয় রকমের হয়? বিবরণমূলক প্রবন্ধ, তথ্যমূলক প্রবন্ধ আর বিশ্লেষণমূলক প্রবন্ধ। প্রবন্ধ অনেকগুলো অনুচ্ছেদে বিভক্ত থাকে। তাহলে
কিভাবে থাকে? অনেকগুলো অনুচ্ছেদে বিভক্ত থাকে। অনুচ্ছেদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। তাহলে অনুচ্ছেদগুলো কি থাকে? পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে। কি বিষয়ে আলোচনা হবে? শুরুর অনুচ্ছেদে তার ইঙ্গিত থাকে। শেষে অনুচ্ছেদের লেখকের মতামত ও সিদ্ধান্ত থাকে। তাহলে শেষে কি থাকে? লেখকের মতামত ও সিদ্ধান্ত থাকে। প্রবন্ধ, যারা প্রবন্ধ লেখেন তাদেরকে কি বলে? প্রাবন্ধিক বলে। তাহলে যারা প্রবন্ধ লেখেন তাদেরকে কি বলে? প্রাবন্ধিক। বিচিত্র বিষয় নিয়ে প্রবন্ধ লেখা হয়। প্রবন্ধ কি নিয়ে লেখা হয়? বিচিত্র বিষয় নিয়ে লেখা হয়। প্রবন্ধে বিষয় হতে পারে বিজ্ঞান, ইতিহাস, রাজনীতি, ধর্ম, খেলাধুলা ইত্যাদি। প্রবন্ধ লিখি। কোনো বিষয় একটি বিষয় নির্বাচন করো। বিষয়টি কোনো দিক দিয়ে আলোচনা করবে তা নিয়ে ভাবো। কয়েকটি অনুচ্ছেদ গদ্য ভাষায় তোমার ভাবনাকে উপস্থাপন করো। লেখার শুরুতে ভূমিকা ও লেখার শেষে উপসংহার থাকবে। মাঝখানে অনুচ্ছেদগুলো তোমার বক্তব্য একের পর এক সাজিয়ে লিখবে। একেবারে উপরে প্রবন্ধে একটি শিরোনামে লেখো। মনে করো আমরা একটা এরকম প্রবন্ধ লিখলাম যার নাম দিলাম হচ্ছে ধান। তো প্রথমে হচ্ছে ভূমিকা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশ কৃষিজ ফসলের মাধ্যমে প্রধান হচ্ছে ধান। ধান থেকে চাল হয় আর চাল থেকে ভাত। বাংলাদেশ মানুষ ভাত খেয়ে জীবন ধারণ করে। বাংলাদেশের মতো পৃথিবীর অনেক দেশে ভাতই প্রধান খাদ্য। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। পরিচয়। বাংলাদেশের মাটি প্রায় সর্বত্র ধান চাষের উপযোগী। জমির উত্তম রূপে চাষ করে ধান বোনা হয়। ধান গাছ এক রকমের তৃণজাতীয় উদ্ভিদ। এ গাছ 1.5 থেকে 2 হাত উঁচু হলে গাছের মাথায় শীষ বের হয়। শীষ থেকে জন্মে ধানের ছড়া। ধান পাকা পর্যন্ত গাছগুলো সবুজ থাকে। ধান পাকলে ধানের মতো গাছগুলো সোনালী রঙের ধারণ করে। প্রকারভেদ। আমাদের দেশে প্রধান 3 রকমের ধান চাষ করা হয়। আউশ ধান বোনা হয় ফাল্গুন ও চৈত্র মাসে, তা পাকে আষাঢ় শ্রাবণ মাসে। আমন ধান বোনা হয় চৈত্র ও বৈশাখ মাসে, অথবা এ ধানের চারা করা হয় জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে। আমনের চারা রোপণ করা হয় ভাদ্র আশ্বিন মাসে। আমন ধান পাকে হচ্ছে হেমন্তকালে। বোরো ধান বোনা হয় পৌষ মাসে, পাকে চৈত্র ও বৈশাখ মাসে। সম্প্রতি আমাদের দেশে ইরি নামে একরকম উচ্চ ফলনশীল ধান জনপ্রিয় হয়ে উঠেছে। এ ধান বছরে প্রায় সব সময় চাষ করা চলে। ইরি সাধারণত 90 দিনের মধ্যে ফসল দেয়। উৎপাদন স্থল। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অনেক দেশে ধান জন্মে। ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে প্রচুর ধান জন্মে। ধানের জমি নির্বাচন। আউশ ধানের জন্য উঁচু জমি দরকার। নিচু জমিতে ভালো ফলে আমন ধান। জলভূমিতে ভালো ফলন হয় বোরো। ইরি ধানের চাষের জন্য প্রচুর পরিমাণ পানি দিয়ে ধান গাছের গোড়া সব সময় ডুবিয়ে রাখতে হয়। আবার এক শ্রেণীর ইরি বেশ পানি ছাড়াও চাষ করা চলে। চাষের প্রণালী। ধান চাষ 2 রকমের হয়। বৃষ্টিতে মাটি যখন নরম হয় তখন উত্তম রূপে চাষ করে সেই জমিতে ধানের বীজ বপন করতে হয়। এই ধান বপন ধান নামে পরিচিত, বোনা ধান নামে পরিচিত। রোপা ধান জন্মানোর প্রণালী অন্যরকম। কোনো ভিজা জমি কর্দমাক্ত করে বীজতলা তৈরি করা। সেই বীজতলা বোনা হয় খুব ঘন ঘন করে ধানের বীজ। চারাগুলো বড় হয়ে উঠলে সেগুলো তুলে নিয়ে রোপণ করতে হয় উত্তম রূপে কর্ষিত নিচু জমিতে। আমন, বারো আর ইরি ধান বোনাও চলে, আবার অবস্থা বিশেষেও রোপণ করতে হয়। ধান মাড়াই। ধান পাকলে চাষিরা ধান গাছ কেটে আটি বেঁধে সেই ধান বাড়িতে নিয়ে আসে। তারপর সেই ধানের গাছগুলো স্বল্প পরিসরের জায়গায় ছড়িয়ে গরু বা মহিষ দিয়ে মাড়ায়। দরিদ্র চাষিরা পশুর অভাবে নিজেরাই আশ্রে আশ্রে ধানগুলো গাছ থেকে আলাদা করে নেয়। আজকাল
কোনো কোনো চাষি মাড়াই করার জন্য যন্ত্র ব্যবহার করে। উপসংহার: স্বয়ংসম্পূর্ণতার জন্য ধানের ফলন বাড়ানো দরকার। তাহলে আমাদের আর বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হবে না। জমির উর্বরতা সার দিয়ে বাড়ানো যায়। যান্ত্রিক পদ্ধতিতে চাষ করলে ধানের উৎপাদন বাড়বে। এদিকে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। আমরা এবার 28 পৃষ্ঠা যে আগে যে 26, 27, 28-এর কিছু অংশে যে প্রবন্ধটা পড়েছি তার নিচে যে লিখতে হবে যাচাই করি, ওই প্রবন্ধ অনুযায়ী যাচাই করতে হবে। তোমার লেখা প্রবন্ধের নিচে বৈশিষ্ট্য আছে কিনা যাচাই করে দেখো। তো চলো আমরা এই 5টা বৈশিষ্ট্য আছে কিনা দেখে নিই। প্রথম হচ্ছে গদ্য ভাষায় রচিত কিনা। গদ্য ভাষায় রচিত। নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে লেখা কিনা। নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা, কারণ এটা শুধু ধান নিয়ে লেখা, এই জন্য এটা হচ্ছে নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা। ভূমিকা আছে কিনা, আছে। উপসংহার আছে কিনা, আছে। তথ্যগুলো ধারাবাহিকভাবে সাজানো কিনা, ধারাবাহিকভাবে সাজানো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।